প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনসলভেন্সি বা ব্যাংক্রাপসি যেটাই বলেন আপনারা, সেই চ্যাপ্টারের একটা সি পার্টের 2012 সালে আসা একটা অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই যদি আমরা অঙ্কটা একটু পড়ার চেষ্টা করি যে মিস আয়েশা ইজ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাফট, মানে মিস্টার আয়েশা নিজেকে সে দেউলিয়া ঘোষণা করছে। শি সাপ্লাইজ ইউ দ্য ফলোইং ট্রায়াল হুইচ ইজ প্রিপেয়ার্ড অন 31 ডিসেম্বর 2012। তো 2012 সালে তার কিছু তথ্য দেওয়া আছে। এইসব অঙ্কে আমাদের প্রথমেই দেখতে হবে যে সে কি পরিমাণ ঋণ নিয়েছে, সে কি পরিমাণ ঋণ নিয়েছে। কারণ আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করছিলাম যে এই অঙ্কে 4টা ওয়ার্কিং হয়। একটা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, দ্বিতীয় হচ্ছে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, তৃতীয় হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এবং চতুর্থ হচ্ছে আনসিকিউরড ক্রেডিটর্স। তো আমরা যদি শুরুতেই অঙ্কটা পড়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ব্যাংক লোন আছে। ব্যাংক লোন সিকিউরড অন স্টক এট বুক ভ্যালু 40,000 টাকা, মানে স্টককে আমরা 40,000 টাকায় বন্ধক রেখে 20,000 টাকা লোন নিয়েছি। তো আপাত দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে যে এটা ফুললি সিকিউরড ক্রেডিটর্স, কারণ স্টক আমি রাখছি কত 40,000 টাকা এবং লোন নিয়েছি 20,000 টাকা। তো স্টকের মূল্য দিয়ে অবশ্যই এই লোনটি পরিশোধ করা সম্ভব হবে, কারণ আমরা লোন নিয়েছি মাত্র 20,000 টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা দেখব স্টক এক্সপেক্টেড টু রিয়ালাইজ 60%, তো স্টকের মূল্য আছে কত 60,000 টাকা। তো 60,000 টাকায় আমরা উদ্ধার করতে পারবো 60%, মানে যে স্টকই থাকুক না কেন এই স্টককে আমরা মাত্র 60% উদ্ধার করতে পারবো। তো এই ব্যক্তি যখন ব্যাংকে গিয়েছিল তখন সে স্টক কত টাকা জামানত রেখেছে 40,000 টাকা। 40,000 টাকা জামানত রেখেছে, কিন্তু 40,000 টাকা তো আমরা পুরোটা উদ্ধার করতে পারবো না। তো আমরা 40,000-এর উদ্ধার করতে পারবো 40,000 গুণ হচ্ছে 60%। কতটুকু উদ্ধার করতে পারবো 60% উদ্ধার করতে পারবো। তো 60%-এ কত টাকা হয় 60%-এ হয় 24,000 টাকা। কত টাকা 24,000 টাকা। তার মানে ব্যাংক এই স্টক বিক্রি করে উদ্ধার করতে পারবে 24,000 টাকা। তো আমরা 24,000 টাকা থেকে কত টাকা লোন পরিশোধ করতে পারবো 20,000 টাকা। তাহলে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যেটা অবশ্যই ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তো আমরা যদি এই পাশে এসে দেখি যে ওয়ার্কিং ওয়ানে আমরা কি করেছি, তো ওয়ার্কিং ওয়ানে আমরা ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটর্স ব্যাংক লোন নিয়েছি কত টাকা 20,000 টাকা ব্যাংক লোন নিয়েছি, কিন্তু এইমাত্র আমরা বের করে রাখছি কত, এর বিপরীতে জামানত দিয়েছি কত, জামানত দিয়েছি 24,000 টাকা। তো এই যে আমরা ভ্যালু অফ সিকিউরিটি লোন নিয়েছি কত 20,000 টাকা এবং ভ্যালু অফ সিকিউরিটি কত 24,000 টাকা। তো 24,000 টাকাতে 20,000 টাকা এমনি লোনটা পুরো পরিশোধ করা সম্ভব হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী আমাদের রিসিভার ফিস দিতে হবে 4%। তাহলে 24,000 টাকায় 4% রিসিভার ফিস দিলাম আমরা 960 টাকা। এর মাধ্যমে আমাদের প্রথম ওয়ার্কিংটা শেষ হলো। আমরা যোগফলগুলো নিচে নামিয়ে ফেললাম। আচ্ছা, এরপর আমাদের এই অঙ্কে আর কোনো লোন নাই, মানে আমরা কোনো সম্পদ বন্ধক রেখে আর কোনো লোন নেই। তাহলে আমাদের এরপর দেখতে হবে যে পার্টলি সিকিউরড ক্রেডিটর আমরা পাচ্ছি না। তাহলে আমরা দেখি যে আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স কি কি আছে। তো প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স আমরা দেখতে পাচ্ছি যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এখানে দুটো, স্যালারি 4 মান্থ 1200 টাকা এবং ট্যাক্সেস ডিউ 2400 টাকা। এই মোট 3600 টাকা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। কেউ যদি এটা ওয়ার্কিং করে দেখাতে চান দেখাতে পারেন, আর যদি ওয়ার্কিং না করে ডাইরেক্ট অঙ্কে দেখাতে চান সেটাও পারেন। আচ্ছা, তাহলে এই অঙ্কে আমরা অঙ্কে দেখিয়ে দিব। আচ্ছা, এরপর আসি আমরা আনসিকিউরড ক্রেডিটর্স। তো লিখবো আমরা ওয়ার্কিং টু ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্স কোনগুলা, যে সব লোনের বিপরীতে কোনো জামানত নাই, মানে জামানত ছাড়াই এই লোনগুলো পাওয়া গেছে, সেগুলোকে বলে আনসিকিউরড ক্রেডিটর্স। তো প্রথমেই আমাদের থাকবে হচ্ছে ক্রেডিটর ফর গুডস, মানে বাকিতে যে পণ্যগুলো কেনা হয়েছে এটা।
তো আমরা দেখালাম যে ক্রেডিটর্স ফর গুডস কত টাকা, 60,000 টাকা, 60,000 টাকা। আচ্ছা, এখানে বন্ধুরা একটু খেয়াল রাখবেন যে গ্রস এবং নেট আছে। গ্রস মানে হচ্ছে প্রাথমিকভাবে যে টাকাটা, আর নেট মানে হচ্ছে আসলে অরিজিনালি যে টাকাটা আমরা উদ্ধার করতে পারবো সেটাই হচ্ছে নেট। আচ্ছা, এরপর আমরা নিব বিল ডিসকাউন্ট। অ্যামাউন্ট অফ বিল ডিসকাউন্ট টাকা 12,000 হুইচ ইজ এক্সপেক্টেড টু র্যাঙ্ক 4,000। মানে বিল ডিসকাউন্টের টাকা আছে 12,000, কিন্তু এ থেকে উদ্ধার করা যাবে 4,000 টাকা। তো আমরা লিখলাম এখানে বিল ডিসকাউন্ট দেখাইলাম 12,000 টাকা এবং নেটে যাবে কত, 4,000 টাকা। আচ্ছা, এরপর আমরা দেখাবো লোন ফ্রম ব্রাদার, মানে ভাইয়ের কাছ থেকে লোন নিছে, আর ভাই তো আর জামানত চায় নাই, এই জন্য এটি কি আনসিকিউরড ক্রেডিটর্স। তো আমরা লিখলাম যে লোন ফ্রম ব্রাদার কত টাকা, 20,000। 20,000 এরই মাধ্যমে আমাদের ওয়ার্কিং শেষ হলো। এরপর আমরা মূল অঙ্কে চলে যাব। এখানে আমাদের রিকোয়ারমেন্টে চেয়েছিল যে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে হবে এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে হবে। তো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট প্রায় প্রত্যেকটা এক্সামেই এই দুইটা জিনিসই আসলে চায়। তো আমরা ধাপে ধাপে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টগুলো করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করার চেষ্টা করছি। প্রথমে আমরা লিখব ফুললি সিকিউরড ক্রেডিটর্স। কি লিখব বন্ধুরা, ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তো ফুললি সিকিউরড ক্রেডিটর্স আমাদের ওয়ার্কিং থেকে আমরা এনেছি। কত ছিল ফুললি সিকিউরড ক্রেডিটর্স, 20,000 টাকা, এবং ভ্যালু অফ সিকিউরিটি ছিল 23,040। তো আমরা লিখলাম ফুললি সিকিউরড ক্রেডিটর্স 20,000 এবং এখান থেকে লেস করব। কি করব, লেস করব, লেস ভ্যালু অফ সিকিউরিটি। তো 20,000 থেকে 23,040 টাকা আমরা বাদ দিব। যে টাকাটা হবে সেটা আমাদের সারপ্লাস হিসেবে বিবেচিত হবে, সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা। মানে মেইন কথা হচ্ছে আমাদের যে লোন পরিশোধ করার পরেও যে টাকাটা থাকলো এটা আমাদের অতিরিক্ত আকারে রয়ে গেল, তাই এটাকে আমরা বলবো সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা। এখন 2 নম্বরে লিখবো আমরা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, কিন্তু পার্টলি সিকিউরড ক্রেডিটর্স আমাদের অঙ্কে নেই, তাই আমরা লিখলাম প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। ঠিক আছে, আর প্রথমে যে টাকাটা সর্বদা খেয়াল রাখবো, প্রথমে যে টাকাটা লিখবো এটাই আমরা গ্রসে দেখাই দিব। প্রথমে যে টাকাটা লিখবো এটাই আমরা গ্রসে দেখাই দিব। এরপর আসি আমরা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। তো প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স আমরা প্রিয় শিক্ষার্থীরা আগেই বলেছিলাম যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স আমার অঙ্কে দুটো আছে, একটা হচ্ছে স্যালারি আর একটা হচ্ছে ট্যাক্স। তো আমরা লিখলাম এই যে স্যালারি এবং ট্যাক্স কত টাকা, 1200 টাকা, 2400 টাকা, মোট হচ্ছে 3600 টাকা। এখন প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স গুলো হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো পরিশোধ করা হয়, তাই আমরা এটা আগে পরিশোধ করে দেখাই দেব। তাই আমরা লিখব লেস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, লেস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা 3600 টাকা। তাহলে কোনো টাকাই থাকে না। আমরা বলছিলাম যে টাকা যেটা আমরা প্রাথমিকভাবে লিখবো ওটাই হচ্ছে আমরা এই পাশে দেখাই দিব। তো আমরা প্রাথমিকভাবে লিখেছি 3600 টাকা, 3600 টাকা আমরা এই পাশে দেখিয়ে দিয়েছি 3600 টাকা। এরপর আমরা লিখব আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্স আমাদের কত হয়েছিল আমরা একটু যে দেখি। আনসিকিউরড ক্রেডিটর্স গ্রস হয়েছিল 92,000 টাকা এবং নেট হয়েছিল 84,000 টাকা। আমরা সেটা লিখে দিছি যে গ্রস 92,000 টাকা এবং নেট হচ্ছে এক্সপেক্টেড টু র্যাঙ্কে দেখাবো 84,000 টাকা। এরপর আমরা চলে যাব লাইবিলিটিস সম্পূর্ণ হয়ে গেল, আমরা এখন যাব অ্যাসেটের পাশে। অ্যাসেটের পাশে তো প্রথমে আমরা লিখব আনসিকিউরড প্রপার্টি। আনসিকিউরড প্রপার্টি বলতে বোঝায় যে সকল প্রপার্টির বিপরীতে আমরা কোনো লোন নেইনি, মানে কোনো লোন নেওয়া হয়নি, এটাকেই বলা হচ্ছে আনসিকিউরড প্রপার্টি। আচ্ছা, তো আমরা একটা জিনিস খেয়াল করি যে প্রথমে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমাদের স্টক ছিল 60,000 টাকা। কত ছিল, 60,000 টাকা স্টক ছিল। এখন আমরা তো ব্যাংকের কাছে বন্ধক রেখেছি 40,000 টাকা। কত টাকা, 40,000 টাকা আমরা ব্যাংকের কাছে বন্ধক রেখেছি। তো যে টাকা আমরা বন্ধক রেখেছি ওইটা ছাড়াও আরো 20,000 টাকা আছে। কত টাকা, 20,000 টাকা আছে। এই 20,000 টাকার উপরে কোনো লোন নেওয়া হয়নি। তো আমরা আগেই বলছি আনসিকিউরড প্রপার্টি জিনিসটাকে, আনসিকিউরড প্রপার্টি হচ্ছে যে টাকার বিপরীতে কোনো লোন নেওয়া হয়নি। তো আমরা এখানে
তাই দেখানোর চেষ্টা করতেছি যে স্টক হচ্ছে 60,000 টাকা, এ থেকে বাদ যাবে কত 40,000 টাকা। ওই 40,000 টাকার বিপরীতে আমরা লোন আনিয়েছিলাম, এখন বাদ বাকি থাকলো কত 20,000 টাকা। তো আমরা এখানে দেখি বুক ভ্যালু এবং এস্টিমেটেড টু প্রডিউস এই দুটো জিনিস কি। বুক ভ্যালু হচ্ছে প্রাথমিক মূল্য যেটা দেয়া থাকবে, এবং এস্টিমেটেড টু প্রডিউস জিনিসটা হচ্ছে আমরা আসলে ওই সম্পদের কতটুকু পরিমাণ উদ্ধার করতে পারবো। তো আমরা আমাদের যেসব সম্পদের স্টকের বিপরীতে 20,000 টাকার উপর কোনো লোন ছিল না, বাট স্টকের সর্বদা এখানে দেখানো হয়েছে যে স্টকের আমরা কতটুকু উদ্ধার করতে পারবো 60%। তাহলে 20,000 এ উদ্ধার করতে পারবো 60%, 60% হয় 12,000 টাকা। ওকে, এরপর আমরা আসি পরবর্তী স্থায়ী সম্পদে, সেটা হচ্ছে ফার্নিচার। বুক ভ্যালু হচ্ছে 8,000 টাকা এবং উদ্ধারকৃত মূল্য হচ্ছে 4,000 টাকা। তো সেটাই আমরা দেখাইছি, ফার্নিচার বুক ভ্যালু হচ্ছে 8,000 টাকা এবং উদ্ধারকৃত মূল্য হচ্ছে 4,000 টাকা। এরপর আমরা একটা অঙ্কের নিচের দিক পড়ি। she gave up her jewelry of টাকা 8,000 to the receiver, মানে সে কি করছে তার 8,000 টাকা জুয়েলারি সম্পদ হিসাবে প্রতিষ্ঠানে দিয়ে দিছে। তাহলে আমরা এটা লিখি জুয়েলারি, আর জুয়েলারি আসলে বুক ভ্যালু হয় না, কারণ জুয়েলারি যে মূল্য দেওয়া হয়েছে সে মূল্যটাই নিতে হয়। তো জুয়েলারির মূল্য কত আছে 8,000 টাকা। এরপর আমরা পরবর্তীতে নিব বুক ডেপ্ট। এইখানে অঙ্কে বুক ডেপ্ট ছিল, তাহলে গুড, গুড মানে হচ্ছে যে টাকাটা পুরোটাই উদ্ধার করা যাবে। তাহলে গুড আমরা দেখতেছি, গুড হচ্ছে 8,000 টাকা এবং অবশ্যই পুরোটাই উদ্ধার করা যাবে, তাই আমরা নিলাম গুড। আর ব্যাড অঙ্কে নাই, কিন্তু ডাউটফুল আছে। ডাউটফুল কত 40%, টাকা হচ্ছে কত 20,000 টাকা। তাহলে বুক ভ্যালু কত 20,000, তাহলে আমরা দেখালাম বুক ভ্যালু 20,000 টাকা। এরপর এর উদ্ধার করা যাবে 40%, আর 60% আমরা উদ্ধার করতে পারবো না। তাহলে 20,000-এর 40% কত হয়, 20,000-এর 40% আছে 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আমরা উদ্ধার করতে পারবো। এরপর 3 নম্বর শিরোনাম দিব আমরা বিল রিসিভেবল। ওকে, তাহলে আমরা এই যে বিল রিসিভেবলটা দেখতে পাচ্ছি, বিল রিসিভেবল 4,000 টাকা, এটার বুক ভ্যালু ছিল 10,000 টাকা। ব্র্যাকেটের ভিতর যেটা থাকে সেটাই হচ্ছে এস্টিমেটেড টু প্রডিউস, আর প্রাথমিক মূল্য যেটা দেওয়া থাকে ওইটাই বুক ভ্যালু। তাহলে আমরা বিল রিসিভেবল দেখাইলাম 10,000 টাকা এবং এস্টিমেটেড টু প্রডিউস দেখাইলাম 4,000 টাকা। এরপর বুক ভ্যালুটা সম্পূর্ণ যোগ করে বুক ভ্যালুর কাজ আমরা এখানেই শেষ করে দিব, বুক ভ্যালুর আর কোনো কাজ হবে না। আচ্ছা, এরপর আমরা এস্টিমেটেড টু প্রডিউস যোগ করে নামালাম 44,000 টাকা। এখন করতে হবে, আমরা প্রাথমিকভাবে অঙ্কে রিসিভার ফিস ধরেছিলাম 4%, বাট স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ রিসিভার ফিস হবে 10%। কোন টাকার উপরে, এই 44,000-এর উপরে। এখন যদি উপরে আমার কোনো ক্যাশ টাকা থাকতো, তাইলে আমি এই 44,000 থেকে সেই ক্যাশ টাকাটা বাদ দিয়ে তারপর রিসিভার ফিস দিতাম 10%। যেহেতু আমাদের অঙ্কে কোনো ক্যাশ টাকা নাই, তাই বাদ দেওয়ারও প্রয়োজন নেই। তো রিসিভার ফিস দিলাম 10%, 4,400 টাকা। তো বিয়োগ করার পরে কত আসলো 39,600 টাকা। এরপর এই পাশে আমরা যে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রাটা নিয়েছিলাম ওইটা এখন এই পাশে যে যোগ হবে। তো আমরা এখানে দেখাবো অ্যাড সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, এখানে যতবার সারপ্লাস হবে ততবার এই পাশে যোগ হবে। তো সারপ্লাস হয়েছিল আমার 3,040 টাকা, 3,040 টাকা। তো আমরা এখানে সারপ্লাস দেখালাম 3,040 টাকা। এরপর এখানে যেটা ডিডাক্ট করা হয়েছে লেস ডিডাক্ট অ্যাজ পার কন্ট্রা 3600 টাকা, এটা এখান থেকে বাদ দিব। লেস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা প্রিফারেশন ক্রেডিটরস লেখাটা বাধ্যতামূলক না। তো আমরা দেখালাম কত 3600 টাকা, 3600 টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আসলো 39,400 টাকা। এরপর আমরা সবগুলা যোগ করব। প্রথম আমরা যোগ করব গ্রস লাইবিলিটিস, তারপর আমরা যোগ করব এস্টিমেটেড টু র্যাঙ্ক, এক্সপেক্টেড টু র্যাঙ্ক। এরপর এক্সপেক্টেড টু র্যাঙ্কে যে 84,000 টাকা আছে এটা আমরা এই পাশে নিয়ে আসব, এরপর এই টাকার সাথে এই 39,000 টাকা কতটুকু ফারাক, মানে এই 84,000 টাকা থেকে এই টাকাটা আমরা বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পর যে মানে টাকাটার ঘাটতি হবে, মানে যে টাকাটার প্রয়োজন হবে, এই প্রয়োজনটাই হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট।
44,960 টাকা। মোট কথা হচ্ছে এই 84,000 টাকা থেকে আমরা 39,400 টাকা বাদ দিব। বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি বা ঘাটতি হিসাব। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমরা দেখালাম। এরপর আমরা করব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তো ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের জন্য আমরা প্রয়োজনীয় একটা ছক কাটলাম, পার্টিকুলার্স, তারপর টাকার দুইটা ঘর দিলাম। এরপর আমাদের দেখতে হবে যে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের দুইটা পাশ, বাম পাশ এবং ডান পাশ। বাম পাশে আমাদের কি নিতে হবে এবং ডান পাশে আমাদের কি নিতে হবে। এখন যদি আমরা বাম পাশের দিকটা দেখি, এই পাশে যাবে প্রতিষ্ঠানের, মানে একটা প্রতিষ্ঠানের দায় মেটানোর জন্য এখন আমার কাছে কি অবশিষ্ট আছে, যেমন লাভ বা কোনো ব্যক্তিগতভাবে যদি কোনো কিছু প্রতিষ্ঠানে দান করা হয়, ঠিক আছে। আর আসবে হচ্ছে আমাদের যে ঘাটতিটা ছিল, ওইখানে যে কত টাকার ঘাটতি ছিল সেই ঘাটতি হিসাবটা আসবে। এবং ডান পাশে আসবে আমার প্রতিষ্ঠানে আসলে কতগুলা ঘাটতি আছে। ডান পাশে কি আসবে, আমার প্রতিষ্ঠানে কতগুলা, মানে সব মিলে আসলে কত টাকার ঘাটতি আছে সম্পূর্ণ আমরা দেখাবো কোথায়, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডান পাশে। তো আমরা প্রথম বাম পাশটা একটু যদি করার চেষ্টা করি, প্রথমে আমরা লিখব ক্যাপিটাল। এই যে ক্যাপিটালটা ছিল ৮০,০০০ টাকা, সেটা আমরা লিখব যে এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস, মানে দায় থেকে আমাদের আসলে দায় মেটানোর জন্য কত টাকা অবশিষ্ট আছে, ক্যাপিটালটাকেই বলা হয় এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস। তাহলে ৮০,০০০ টাকা নিলাম আমরা। এরপর আমাদের দেখতে হবে ট্রেডিং প্রফিট, মানে এই প্রতিষ্ঠান আসলে কত টাকা লাভ করেছিল। তাহলে ১৬,৪০০ টাকা লাভ করেছিল, আমরা দেখালাম ট্রেডিং প্রফিট ১৬,৪০০ টাকা। এরপর আমাদের দেখাইতে হবে ইনকাম ফ্রম আদার সোর্স। আদার সোর্স কোনটা, ওই যে যে এই ভদ্র মহিলা, she gave her jewelry ৮,০০০ টাকা টু দ্য রিসিভার, ঠিক আছে, সে সেটা অন্য সোর্স হিসাবে প্রতিষ্ঠানে আনছিল। তাহলে আমরা জুয়েলারিটা দেখালাম কত টাকা, ৮,০০০ টাকা। এবং এই অঙ্কে যে ডেফিসিয়েন্সিটা ছিল, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট সেটা আমরা এখানে দেখাবো। তাহলে ঘাটতি হিসাব, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ যে কত টাকা ঘাটতি ছিল সেটা আমরা এখানে এসে বসাই দিলাম। কত টাকা, ৪৪,৯৬০ টাকা। এরপর আমরা যদি ডান দিকে আসি, প্রথমে আমরা দেখাবো তো ব্যাড ডেট। প্রথমে আমরা কি দেখাবো, ব্যাড ডেট। ব্যাড ডেট পাওয়ার জন্য আমরা চলে যাব এখানে। তাহলে এই যে যে ডাউটফুলটা ছিল, ডাউটফুল ছিল কত, বুক ভ্যালু ছিল ২০,০০০ এবং আমরা উদ্ধার করতে পারবো ৮,০০০। তাহলে ১২,০০০ টাকা আমরা উদ্ধার করতে পারবো না। তাহলে এই ১২,০০০ টাকাই এখানে দেখা হয়েছে যে ১২,০০০ টাকা আমরা উদ্ধার করতে পারবো না, মানে এখানে আমরা ঘাটতিগুলো দেখাচ্ছি। এরপর আমরা যদি আসি ড্রয়িংস, সে কত টাকা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে নিয়ে গেছে, এই যে আমরা ড্রয়িংসে আসলাম, ৬০,০০০ টাকা উত্তোলন করে নিয়ে গেছে। এরপর আমরা একটা শিরোনাম দিব আদার লসেস। প্রথমে যদি শুরু করি তাহলে লস অন গ্যাম্বলিং, মানে আমরা এখানে সমস্ত প্রকার লস দেখাবো, তাহলে সে জুয়া খেলে হারছে কত, ১০,০০০ টাকা। তাহলে আমরা দেখালাম লস অন গ্যাম্বলিং কত টাকা, ১০,০০০ টাকা। এরপর যদি ট্রেডিং লস দেখাতে চান, এই যে ট্রেডিং লস আছে, তার ব্যবসায়িকভাবে লস হয়েছে ২৪,০০০ টাকা, এখানে দেখাইলাম আমরা ট্রেডিং লস ২৪,০০০ টাকা। এরপর যদি ফার্নিচারে আসি, ফার্নিচারের মূল্য ছিল হচ্ছে ৮,০০০ টাকা, কিন্তু উদ্ধার করা গেছে ৪,০০০, তাহলে ঘাটতি কত, ৪,০০০ টাকা। এটা আমরা বাদ দিয়ে দেখালাম, ফার্নিচার ৮,০০০ থেকে ৪,০০০, ঘাটতি হচ্ছে কত, ৪,০০০ টাকা। আচ্ছা, এরপর যদি আমরা স্টক দেখাতে চাই, স্টকের মূল্য কত, ৬০,০০০ টাকা, কিন্তু উদ্ধার করা যাবে কত, ৬০%। তাহলে আমরা যদি দেখি যে ৬০,০০০ টাকা গুণ ৬০%, তাহলে উদ্ধার করা যাবে ৬০,০০০ টাকা ৬০% হয় ৩৬,০০০ টাকা। ৩৬,০০০ টাকা আমরা কি করতে পারবো, স্টক থেকে উদ্ধার করতে পারবো। কিন্তু উদ্ধার করতে পারবো না কত, ৬০,০০০ থেকে ৩৬,০০০ বাদ দিলে হয় কত, ২৪,০০০ টাকা। এই টাকা আমরা উদ্ধার করতে পারবো না, তাহলে এটা আমার অবশ্যই ঘাটতি। তাহলে সেটাই আমরা এখানে দেখাইছি যে স্টক ৬০,০০০ টাকার ৬০% উদ্ধার করতে পারবো না, ৪০%, কত টাকা, ২৪,০০০ টাকা। এরপর আসি আমরা বিল রিসিভেবল ছিল হচ্ছে কত, ১০,০০০, উদ্ধার করা যাবে ৪,০০০। তাহলে ৬,০০০ টাকা আমরা উদ্ধার করতে পারবো না, সেটা আমরা দেখাই দিলাম, বিল রিসিভেবল ৬,০০০ টাকা উদ্ধার করতে পারবো না।
এরপর আসি বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ বিল ডিসকাউন্ট। কত টাকা? 12,000 টাকা, হুইচ ইজ এক্সপেক্টেড টু র্যাঙ্ক 4,000 টাকা। ঠিক আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা বাদ দিয়ে দেখাইছি, কিন্তু বিল ডিসকাউন্টের বেলায় আমরা কি করব, এই যে 4,000 টাকা দেওয়া আছে এক্সপেক্টেড টু র্যাঙ্ক, এইটাই হচ্ছে আমাদের ঘাটতি। অন্যান্য ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দেখাচ্ছি, যেমন ফার্নিচারের ক্ষেত্রে 8,000 থেকে 4,000 বাদ দিচ্ছি, বিল রিসিভেবল থেকে 10,000 থেকে 4,000 বাদ দিচ্ছি, কিন্তু এইখানে করতে হবে বিল ডিসকাউন্টে যে 4,000 টাকা আমাদের দেওয়া আছে এইটাই হচ্ছে আমাদের ঘাটতি, এটাই হচ্ছে আমাদের ঘাটতি। তাই বিল ডিসকাউন্ট আমরা দেখালাম কত? 4,000 টাকা। তাহলে টোটাল যদি আমরা যোগ করি তাহলে এগুলো যোগ করলে হয় 70,000 টাকা। এরপর একদম লাস্টে, অঙ্কের একদম লাস্টে আমরা রিসিভার ফিস দেখাবো। এই অঙ্কে কোথায় কোথায় আমরা রিসিভার ফিস নিয়েছি সবগুলো রিসিভার ফিস একসাথে যোগ করে দেখাতে হবে। তো প্রথমে আমরা রিসিভার ফিস দেখিয়েছি কোথায়? প্রথমে আমরা রিসিভার ফিস দেখিয়েছি হচ্ছে আমাদের ক্যালকুলেশনে, এই যে 960 টাকা রিসিভার ফিস দেখিয়েছি, তাহলে আমরা যোগ দিলাম 960, এবং অঙ্কের ভিতর একবার রিসিভার ফিস দেখিয়েছি 10%। অঙ্কের ভিতর রিসিভার ফিস দেখিয়েছি কত? 10%, এই যে 4,400 টাকা। তাহলে দুইটা যদি আমরা যোগ করি, যোগ করার পরে হয় 5,360। এখন এই সবগুলা যদি আমরা যোগ দিই তাহলে এখানে আসে 1,49,960, এই পাশে আসে 1,49,960। আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট লাস্টে অবশ্যই মিলতে হবে। উভয় পাশ যদি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের না মেলে তাহলে আমাদের অঙ্ক হয়নি। সেই চূড়ান্ত হিসাবের মতো যে লাস্টে যেমন অ্যাসেট এবং লাইবিলিটিস মিলতে হয়, এই ক্ষেত্রেও আমাদের কি করতে হবে? উভয় পাশের অঙ্কের টাকা মিলতে হবে। তো এই ছিল আমাদের অঙ্ক, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।